হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু কনসেপ্ট চেজার্স। দেখো, আমরা এর আগের লেকচারে তোমাদের ক্লাস 12-এর সেমিস্টার 4-এর যে কেমিক্যাল কাইনেটিক্স বা ওই রাসায়নিক গতিবিদ্যা বলে যে চ্যাপ্টারটা রয়েছে সেটা আমরা শুরু করেছিলাম। এর আগে একটা লেকচার হয়েছে, তাতে সেটা ইন্ট্রোডাকশন টাইপের ছিল। প্রথমে একদম বেসিক জিনিসগুলো, যে ওই চ্যাপ্টার থেকে আমরা কি কি জানতে পারবো, ওই চ্যাপ্টারে আমরা কি কি বিষয়ে পড়বো, একটা রাসায়নিক বিক্রিয়ার তার হার সমীকরণ কিভাবে লিখতে হয়, বিক্রিয়ার হার কিভাবে লিখতে হয়, সেই সমস্ত কিছু দেখেছিলাম। দেখো, আজকে আমরা নেক্সট লেকচারে কি পড়বো না, আজকে আমরা ক্রম, রাসায়নিক বিক্রিয়ার ক্রম জিনিসটা আসলে কি সেটা দেখব। দেখো তাহলে এখানে যদি আমি কোশ্চেনটা লিখি, কোশ্চেনটা কি না, ক্রম কাকে বলে, ক্রম কাকে বলে আর তার উদাহরণ সহ ব্যাখ্যা করো, উদাহরণ সহ ব্যাখ্যা করো। তো দেখো, একটা রাসায়নিক বিক্রিয়ার ক্রম আমরা কাকে বলবো। দেখো, রাসায়নিক বিক্রিয়ার ক্রম মানে হলো কোনো পরীক্ষালব্ধ রাসায়নিক বিক্রিয়ার সমীকরণে, না রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে, কোনো পরীক্ষালব্ধ রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে নির্দিষ্ট উষ্ণতায় হার নির্দেশক সমীকরণে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের ঘাতের যোগফলকে ক্রম বলে। দেখো, এই বিক্রিয়ার যে ক্রম ব্যাপারটা, এটা তোমাদের কাছে একদমই নতুন। তো দেখো, এই যে ভাষা যে লিখলাম, এই যে সংজ্ঞাটা লিখলাম, এটা পড়ে নিশ্চয়ই তোমরা খুব ভালো, তোমাদের ধারণা এখনো আসেনি, উদাহরণ দিলে বুঝতে পারবে। তো দেখো, এখানে কি বলেছে, কোনো পরীক্ষালব্ধ রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে কি হয় না, নির্দিষ্ট উষ্ণতায় তার হার নির্দেশক সমীকরণে রাসায়নিক বিক্রিয়ার হার কিভাবে লিখতে হয় সেটা আমরা আগের ভিডিওতেই দেখেছি। ভরক্রিয়া সূত্র থেকে সেটা আমরা জেনেছি কিভাবে লিখতে হয়, গাঢ়ত্বের সাহায্যে। তো বলছে কি, নির্দিষ্ট উষ্ণতায় হার নির্দেশক সমীকরণে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের ঘাতের যোগফলকে ক্রম বলে। তাহলে দেখো, আমি যদি এখানে একটা রাসায়নিক বিক্রিয়া লিখি এ প্লাস বি, সেখান থেকে সি। আচ্ছা, এখানে এই ছোট এই যে স্মল এটা কি, এটা এর কোফিসিয়েন্ট, মানে যেরকম আমরা কি জানি, এরকম হয় N2 প্লাস H2, সেখান থেকে কি হয় অ্যামোনিয়া হয়, N2 প্লাস 3H2, সেখান থেকে 2NH3। তো এই যে 2, 3 এদের যে এই যে সহগগুলো, সেগুলো আমি এই ক্যাপিটাল এর ক্ষেত্রে স্মল এ ধরেছি, ক্যাপিটাল বি এর ক্ষেত্রে স্মল বি ধরেছি, আর ক্যাপিটাল সি এর ক্ষেত্রে স্মল সি ধরেছি। তাহলে দেখো, এই এ বি থেকে ধরলাম আমি সি প্রোডাক্ট, এটা উৎপন্ন হচ্ছে। তাহলে দেখো, এখানে এরা কি, এরা বিক্রিয়ক পদার্থ, এরা রিঅ্যাক্ট্যান্ট, আর সিটা কি, এখানে প্রোডাক্ট। তাহলে এখানে কি বলেছে, বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের ঘাতের যোগফল। দেখো, এখানে প্রথমে বলছে কি হার নির্দেশক সমীকরণে, তাহলে দেখো এখানে হার নির্দেশক সমীকরণটা আগে লিখতে হবে। তাহলে দেখো, এখানে বিক্রিয়ার হার আর সমান কি হবে, তাহলে আর কি, এখানে রেট, বিক্রিয়ার হার মানে এখানে আরটা আসলে রেট, তাহলে হারটা এখানে কি হবে না, দেখো আমরা সেই ভরক্রিয়া সূত্র থেকে কি জেনেছিলাম, ভরক্রিয়া সূত্র থেকে জেনেছিলাম যে হারটা কিসের সাথে সমানুপাতিক, না বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের ঘাতের গুণফল, গাঢ়ত্বের ঘাতের, এই যে এইটা বিক্রিয়ক পদার্থ এ, তার আমরা থার্ড ব্র্যাকেটের ভিতরে এ লিখেছি, মানে কি এটা এর গাঢ়ত্বকে বোঝাচ্ছে, তার কোফিসিয়েন্ট কি স্মল এ, এটা কি পাওয়ারে চলে গেল। এর আর কি বিক্রিয়ক পদার্থ রয়েছে বি, এটা কি হলো না, এর কোফিসিয়েন্ট বিটা পাওয়ারে চলে গেল।
এদের গাঢ়ত্বের ঘাতের গুণফলের সমানুপাতিক। কে বিক্রিয়ার হার। তো এই সমানুপাতিক ধ্রুবকটাকে তোলার জন্য আমরা একটা কে এনেছিলাম, সমানুপাতিক ধ্রুবক। তাহলে সেখান থেকে আমরা লিখেছিলাম এরকম ভরক্রিয়ার সূত্র থেকে। তাহলে দেখো এখানে বিক্রিয়ক পদার্থ এ, এখানে একেবারে সমান চিহ্ন দিলাম, তাহলে এখানে একটা ধ্রুবক আসবে কে। এবার কি কে এর পর তাহলে কি এ টু দি পাওয়ার স্মল এ আর বি টু দি পাওয়ার স্মল বি। এই যে গাঢ়ত্বের ঘাতের এই যে গুণফলের সমানুপাতিক সেই সূত্রটাই লিখলাম। তাহলে এটা কি বিক্রিয়ার হার, এটা হার সমীকরণ। তাহলে দেখো বলেছে হার নির্দেশক সমীকরণে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের ঘাতের যোগফল। তাহলে গাঢ়ত্বের ঘাত কোনটা, এখানে এ যে বিক্রিয়কটা রয়েছে এর গাঢ়ত্বের ঘাত এ স্মল এ, আর এখানে এই যে ক্যাপিটাল বি রয়েছে এর গাঢ়ত্বের ঘাত কত স্মল বি। তাহলে আমি যদি এই হার সমীকরণটার ক্রম লিখি, ক্রম, তাহলে এখানে ক্রম কি হবে, ক্রম সমান হবে এ প্লাস বি। দেখো বোঝা গেল তাহলে ব্যাপারটা কি হলো। এখানে এই যে হার নির্দেশক সমীকরণে কোনো একটা বিক্রিয়ার এই হার নির্দেশক সমীকরণে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের যেই ঘাত, গাঢ়ত্বের ঘাতের যে যোগফল সেটাই ক্রম। দেখো এখানে দুটো বিক্রিয়ক পদার্থ রয়েছে, এ রয়েছে আর বি রয়েছে, তাই এ আর বিটা এখানে যোগ হলো। ক্যাপিটাল এর ঘাত স্মল এ আর ক্যাপিটাল বি এর পাওয়ারে কি রয়েছে স্মল বি, সেই দুটো যোগ হলো। যদি এখানে আরও বিক্রিয়ক পদার্থ থাকতো তাদের যদি পাওয়ারে কিছু না কিছু থাকতো তাহলে সেগুলোও এখানে ক্রম হিসেবে যোগ হতো। তাহলে এটাই হলো ক্রম। দেখো এরপর যখন আমরা অনেক আরও উদাহরণ দেখব ব্যাপারটা আরও তোমাদের কাছে ক্লিয়ার হবে। দেখো এই ক্রম সম্বন্ধে আমরা কয়েকটা বৈশিষ্ট্য দেখব। ক্রম সম্বন্ধে কি বৈশিষ্ট্য দেখব, ক্রমের বৈশিষ্ট্য। এই ক্রমের কি কি বৈশিষ্ট্য রয়েছে না, দেখো এই ক্রম হলো পরীক্ষালব্ধ রাশি। এই ক্রম কি পরীক্ষালব্ধ রাশি। কোনো একটা বিক্রিয়াকে দেখেই কিন্তু তুমি তার ক্রম বলতে পারবে না, কারণ ক্রম হলো পরীক্ষালব্ধ রাশি। তারপর আর কি না, ক্রম পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, পূর্ণ সংখ্যা হতে পারে, আর কি হতে পারে জিরো হতে পারে, আর কি ভগ্নাংশ হতে পারে। তাহলে ক্রম একটা পরীক্ষালব্ধ রাশি, এটা পজিটিভও হতে পারে, এটা নেগেটিভও হতে পারে, এটা পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ, জিরো সব কিছু হতে পারে। তাহলে বোঝা গেল। দেখো এবার কয়েকটা যদি উদাহরণ দিই ক্রমে, তাহলে এটা আরও তোমাদের কাছে ক্লিয়ার হবে। ধরো আমি একটা বিক্রিয়া লিখছি N2 + 3H2, এটা তোমাদের একদম জানা বিক্রিয়া, অ্যামোনিয়া প্রস্তুতি। তো দেখো এখানে তাহলে কি হচ্ছে, এখানে বিক্রিয়ক পদার্থ কে রয়েছে নাইট্রোজেন আর হাইড্রোজেন। এখানে নাইট্রোজেনের তো কোনো কোএফিসিয়েন্ট নেই, মানে এখানে কত 1 রয়েছে, আর হাইড্রোজেনের এখানে কোএফিসিয়েন্ট কত 3। তাহলে আমি যদি এদের হার সমীকরণটা লিখি আর, তাহলে কেমন হবে, কে ধ্রুবক, নাইট্রোজেন এর পাওয়ারে কিছু নেই 1 আছে, আর কি হাইড্রোজেন এর পাওয়ারে কিছু নেই তাই কি 3 আছে, এর সামনে কিছু নেই মানে 1 আছে তাই এর পাওয়ারে 1 গেল, আর হাইড্রোজেনের সামনে তো আমরা দেখতেই পাচ্ছি যে এর কোএফিসিয়েন্ট 3 তাই কি এর পাওয়ারে 3 গেল। তাহলে এখান থেকে যদি আমি বিক্রিয়াটার ক্রম লিখি তাহলে ক্রম সমান কি হবে 3 + 1 = 4 হবে। তো দেখো প্রতি ক্ষেত্রে তাহলে আমরা এরকম হার সমীকরণটাকে লিখতে থাকবো। আমরা তো এখানে দেখেই বুঝতে পারছি যে এর আগে কিছু নেই, মানে এর আগে 1 আছে, ওই 1টাই এখানে পাওয়ারে যাবে তাই কি সেই 1টা যোগ হবে, আর এখানে 3 আছে মানে সেই 3টাই পাওয়ারে যাবে আর সেই 3টাই যোগ হবে। তাহলে আমরা ডাইরেক্ট এইটা থেকে এইটা লিখতে পারি, আমরা এই সমীকরণটা না লিখেও আমরা সেটা বুঝতে পারছি। তাহলে দেখো এরপর যদি আরও উদাহরণ দিই, যেমন ধরো CHCl3, এটা কি ক্লোরোফর্ম, এর সাথে কি ক্লোরিন গ্যাসের বিক্রিয়াতে ধরো কি উৎপন্ন হলো, কার্বন টেট্রাফ্লোরাইড গ্যাস প্লাস HCl গ্যাস উৎপন্ন হলো। তাহলে এই বিক্রিয়া যদি আমি ক্রম লিখি, ক্রম মানে কি, ক্রম মানে যে বিক্রিয়ক পদার্থগুলো রয়েছে তাদের কোএফিসিয়েন্টের যোগফল। তাহলে দেখো এখানে CHCl3 এর আগে কিছু নেই মানে কত আছে 1 আছে, 1, এখানে Cl2 এটাও বিক্রিয়ক পদার্থ, এর আগে কিছু নেই মানে কি আছে 1, তাহলে 1 + 1,
এর তাহলে ক্রম সমান 2 হলো, 2 হলো। কিন্তু এটা ভুল, কিন্তু এটা ভুল। কেন ভুল? তোমরা বলবে দিদি কেন ভুল? দেখো, আমি একটু আগেই একটা কথা বলেছিলাম, কি ক্রম হলো পরীক্ষালব্ধ রাশি। কোনো বিক্রিয়াকে দেখেই তোমরা বলতে পারবে না যে এর ক্রম এটা হবে। দেখো এখানে N2 + 3H2 2NH3, এটা একটা এলিমেন্টারি রিয়াকশান, মানে মৌলিক বিক্রিয়া, এক ধাপ বিশিষ্ট বিক্রিয়া। তাই এর কিন্তু এই সামনের কোফিসিয়েন্টগুলোই পাওয়ারে গেল, আর সেগুলোর যোগফলগুলো এখানে ক্রম হলো। কিন্তু কিন্তু এই এই বিক্রিয়াটা এলিমেন্টারি নয়, তাই কিন্তু এর ক্ষেত্রে ক্রম 1 + 1 = 2 হবে না। তাহলে এর ক্ষেত্রে ক্রম কি হবে? এর ক্ষেত্রে ক্রম সমান হবে 1 + ½ সমান কত? 3/2। কারণ এর ক্ষেত্রে বিক্রিয়া হার, এর ক্ষেত্রে বিক্রিয়া হারের যে সমীকরণ সেটা সমান হবে K × CHCl3 এর পাওয়ারে হবে 1 আর Cl2 এর পাওয়ারে হবে 1/2। মানে দেখো, ক্রমের সাথে কিন্তু কোনো সমতাবদ্ধ সমীকরণের কোনো সম্পর্ক নেই। মানে এই যে আমি একটা বিক্রিয়া লিখেছি, একে তো সমতা বিধানের জন্য সামনে কোফিসিয়েন্টগুলো দিতে হয়েছে, এই সামনের কোফিসিয়েন্টগুলোর সাথে কিন্তু এই ক্রমের কোনো সম্পর্ক নেই। ক্রম কিন্তু পরীক্ষালব্ধ রাশি। ক্রম কোনো বিক্রিয়াকে দেখেই কিন্তু ক্রম বলা যাবে না। যদি উল্লেখ করা থাকে যে বিক্রিয়া এলিমেন্টারি রিয়াকশন, তখন তুমি বলতে পারো যে এই বিক্রিয়ার ক্রম ওটা হবে। তাহলে দেখো, আসলে এখানে ব্যাপারটা হচ্ছেটা কি, যেহেতু ক্রম একটা পরীক্ষালব্ধ রাশি, তাই এটা কোনো বিক্রিয়ার ক্ষেত্রে কখনো কখনো এদের সামনে যে কোফিসিয়েন্ট রয়েছে, এরা যখন পাওয়ারে যাবে, এদের এই ঘাতের যোগফলের সমান হতেও পারে, আবার কখনো কখনো নাও হতে পারে। তাই একটা বিক্রিয়া দেখেই বলা যাবে না যে এটার ক্রম কি হবে, কারণ এটা পরীক্ষার সাহায্যে নির্ণয় করা হয়। তাহলে দেখো, কখনো কখনো ক্ষেত্রে এদের এই সামনে কোফিসিয়েন্টের যোগফলের সমান হতে পারে, আবার কখনো কখনো ক্ষেত্রে আলাদা হতেও পারে। দেখো, ধরি আমরা একটা n অর্ডারের বিক্রিয়া দেখব। n অর্ডার, ধরি n ক্রমের একটি বিক্রিয়া। এর ক্ষেত্রে আমরা কি দেখব? আমরা n ক্রমের বিক্রিয়া দিয়ে আমরা সেই হার ধ্রুবক যে দেখেছিলাম কে কি এখানে হার ধ্রুবক, আমরা এককের একটা সাধারণ সূত্র দেখব, যেটা n ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখব। এবার বিভিন্ন ক্রমের যখন বিক্রিয়া আসবে তখন n এর জায়গায় আমরা সেই মানগুলো বসাবো। 0 ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে আমরা n এর জায়গায় 0 বসাবো, প্রথম ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে আমরা n এর জায়গায় 1 বসাবো, দ্বিতীয় ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে 2 বসাবো, তৃতীয় ক্রমের ক্ষেত্রে 3 বসাবো। তাহলে দেখো, একটা n ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে ধরি একটা n ক্রমের বিক্রিয়া কি না, ধরি এই রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্ট কিছু একটা তৈরি হচ্ছে, এটা ধরলাম একটা n ক্রমের বিক্রিয়া। তাহলে দেখো, এখান থেকে বিক্রিয়া হার আমরা কি লিখতে পারি? এখান থেকে বিক্রিয়া হার আমরা লিখতে পারি, এখান থেকে বিক্রিয়া হার r সমান কি লিখতে পারি না, বিক্রিয়া হার r সমান k × a⁴n। কারণ কি? কারণ এটা একটা n ক্রমের বিক্রিয়া, আমরা সেই n ক্রমের বিক্রিয়া, এটাকে একটা n ক্রমের বিক্রিয়া নিয়েই আমরা চলছি। তাহলে এর পাওয়ারে কত হবে? n। তাহলে দেখো, এখান থেকে কি লিখতে পারি? এখান থেকে লিখতে পারি k সমান বিক্রিয়া হার বাই এর গাঢ়ত্ব তার পাওয়ারে n। তাহলে দেখো, এবার আমরা কি চাইছি? আমরা চাইছি k এর একক বের করতে। আমরা চাইছি এই যে বিভিন্ন ক্রমের বিক্রিয়া, এদের প্রত্যেকের ক্ষেত্রে k এর একক কিন্তু আলাদা আলাদা। তাহলে আমরা সেই k এর একক বের করতে চাইছি। তাহলে দেখো, আমরা যদি k এর একক বের করি, তাহলে এখানে কি হবে? বিক্রিয়া হারের একক, উপরে লবে কি হবে? বিক্রিয়া হারের একক, আর বাই এখানে কি হবে? গাঢ়ত্বের একক। এটা কি? গাঢ়ত্ব তো, তাহলে গাঢ়ত্বের একক তার কি? পাওয়ারে n।
তার পাওয়ারে n। তাহলে এবার দেখো আবার বিক্রিয়া হার মানে আমরা কি জানি? দেখো আমরা এর আগের ভিডিওতে অর্থাৎ যে ফার্স্ট লেকচারে আমরা বিক্রিয়া হার দেখেছিলাম কি বিক্রিয়া হার সমান গাঢ়ত্ব বাই কি টাইম। তাহলে দেখো এটা বিক্রিয়া হারের একক মানে কি গাঢ়ত্বের একক বাই কি সময়ের একক, গাঢ়ত্বের একক বাই কি সময়ের একক। আবার 1 বাই কি রয়েছে এখানে গাঢ়ত্বের একক তার হোল n। তাহলে দেখো এটা যদি ওপরে ওঠে তাহলে কি হবে গাঢ়ত্বের একক তার কি তার 1 মাইনাস n তার হোল 1 মাইনাস n। আর সময় কি সময়ের এককটা শর্টে সময় লিখলাম, এর কি হয়ে যাবে ইনভার্স এটা উপরে গেলে। তাহলে দেখো গাঢ়ত্বের একক আমরা নর্মালি কি জানি মোল পার লিটার। তাহলে এটা কি 1 মাইনাস n আর সময়টাকে যদি সেকেন্ডে ধরি তাহলে সেকেন্ড ইনভার্স, তাহলে কি মোল 1 মাইনাস n আর লিটার কি n মাইনাস 1, কারণ লিটারটা এখানে নিচে ছিল তাহলে এটা উপরে গেলে কি n মাইনাস 1 হবে, আজকে হবে সেকেন্ড ইনভার্স। তাহলে দেখো কে এর আমরা একটা জেনারেল আমরা বিভিন্ন ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কে এর এককটা জানার জন্য আমরা একটা জেনারেল ফর্ম পেয়ে গেলাম যেখান থেকে আমরা জানতে পারবো এটা তাহলে কি হলো না লিটার n মাইনাস 1 সেকেন্ড ইনভার্স। তাহলে দেখো এখান থেকে আমরা কে এর বিভিন্ন ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে কে এর একক নির্ণয় করতে পারবো। তাহলে দেখো আমি যদি এবার এক এক করে বিভিন্ন ক্রমের বিক্রিয়াগুলো লিখি, প্রথমে কি লিখলাম না শূন্য ক্রমের বিক্রিয়া। দেখো শূন্য ক্রমের বিক্রিয়া এর নাম থেকেই তোমরা বুঝতে পারছো কি বিক্রিয়ার ক্রম শূন্য, জিরো অর্ডার রিয়াকশন এটা। তাহলে দেখো একটা জিরো অর্ডার রিয়াকশনের উদাহরণ কি না 2HI গ্যাস AU উচ্চ চাপে কি হয় না H2 গ্যাস প্লাস I2 গ্যাস উৎপন্ন করে হাইড্রোজেন H2 আর I2 গ্যাস। তাহলে দেখো এটা কিন্তু একটা শূন্য ক্রমের বিক্রিয়া, মানে এর ক্ষেত্রে কি n সমান 0, কারণ এটা জিরো অর্ডার রিয়াকশন। এখানে nটা কি এখানে nটা কোন অর্ডারের রিয়াকশন সেটা বোঝাচ্ছে, তাহলে এর ক্ষেত্রে n সমান 0। তাহলে এর ক্ষেত্রে হার সমান যদি লিখি হার সমান k ইন্টু HI এর পাওয়ারে কি হবে 0 হবে। দেখো এখান থেকে কি বোঝা যাচ্ছে যে ক্রম মানেই যে সবসময় রিয়াক্ট্যান্ট মানে যে বিক্রিয়ক পদার্থের সামনে যে কোফিসিয়েন্ট রয়েছে সেটাই সবসময় এর পাওয়ারে হবে তা কিন্তু নয়। ক্রম পরীক্ষালব্ধ রাশি হতেও পারে আবার নাও পারে, কোনো কোনো ক্ষেত্রে এর কোফিসিয়েন্টটাই এর পাওয়ারে যাবে, কোনো কোনো ক্ষেত্রে যাবে না। যেমন দেখো এর ক্ষেত্রে কিন্তু 2HI রয়েছে, কিন্তু দেখো এর ক্ষেত্রে HI এর যে গাঢ়ত্ব থার্ড ব্র্যাকেটের ভিতরে HI লিখেছি মানে কি এটা HI এর গাঢ়ত্ব বোঝাচ্ছে। তাহলে দেখো এর পাওয়ারে কিন্তু 0 রয়েছে, কারণ কি এটা জিরো অর্ডার রিয়াকশন। তাহলে দেখো এর ক্ষেত্রে কিন্তু কোফিসিয়েন্ট 1 আর এর কিন্তু পাওয়ারে রয়েছে R1, তাই কিন্তু বোঝা যায় না। আর আগেই বলেছি যে ক্রম এটা কি হতে পারে, এটা ভগ্নাংশ হতে পারে, পজিটিভ নেগেটিভ পূর্ণ সংখ্যা সব কিছু হতে পারে। তাহলে দেখো এর ক্ষেত্রে এটা যেহেতু জিরো অর্ডার রিয়াকশন এর কিন্তু এখানে 0। তাহলে দেখো সামথিং টু দি পাওয়ার 0 মানে কি সামথিং টু দি পাওয়ার 0 মানে আমরা জানি 1 হয় সেটা, তাহলে এটা সমান কি k লিখতে পারি। দেখো এবার আরও একটা জিরো অর্ডারের রিয়াকশন 2N2O গ্যাস, এখান থেকে একে যদি প্লাটিনাম চূর্ণ দেওয়া হয় উচ্চ চাপে তাহলে এখান থেকে 2N2 গ্যাস প্লাস O2 গ্যাস তৈরি হয়। দেখো এখান থেকে যদি আমি আবার এর হার লিখি তাহলে কি হবে KN2O টু দি পাওয়ার 0, কারণ এটা একটা জিরো অর্ডার রিয়াকশন। দেখো এটা জিরো অর্ডার রিয়াকশন এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। কখনো কখনো পরীক্ষায় উদাহরণ দিয়ে বলতে হতে পারে, যদি বলে উদাহরণ সহ দেখাও তখন তোমাদের উদাহরণ বলতে হবে। তাই এই দুটো জিরো অর্ডার রিয়াকশন অন্তত তোমরা মনে রাখবে। তাহলে দেখো এটা জিরো অর্ডার রিয়াকশন, তাই এখানে N2 এর কোফিসিয়েন্ট 2 ছিল, কিন্তু দেখো তাও এখানে 0 হলো কারণ এটা জিরো অর্ডার রিয়াকশন। দেখো এবার এটা শূন্য ক্রমের বিক্রিয়া, তাহলে এখানে যদি আমরা শূন্য ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে যদি একেবারে আমরা এখানে কে এর এককটা দেখি, কে
কেটা কি হার ধ্রুবক। তাহলে দেখো শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি এবার হার ধ্রুবকের এককটা দেখি তাহলে সেটা কি হবে। দেখো শূন্যক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে হার ধ্রুবকের একক কি হয় না, মোল 1 মাইনাস মোল হোল টু দি পাওয়ার 1 মাইনাস এন লিটার n মাইনাস 1 সেকেন্ড ইনভার্স, এটা হয়। শূন্যক্রমের বিক্রিয়ার জন্য কি n সমান 0, তাহলে n সমান 0 যদি আমরা বসাই তাহলে 1 মাইনাস 0 0 মাইনাস 1 সেকেন্ড ইনভার্স, তাহলে কি হলো মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, এটা কি কে এর একক। তাহলে কে এর একক কি হলো মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। কিসের জন্য এটা, এটা জিরো অর্ডার রিয়াকশনের জন্য বা শূন্য ক্রমের বিক্রিয়ার জন্য। এরপর এক এক করে আমরা কি দেখব, এরপর আমরা প্রথম ক্রমের বিক্রিয়ার জন্য দেখব, দ্বিতীয় ক্রমের বিক্রিয়ার জন্য দেখব, আর তৃতীয় ক্রমের বিক্রিয়ার জন্য দেখব। দেখো এরপর দ্বিতীয় ক্রমের বিক্রিয়া, প্রথম ক্রম বিক্রিয়া বাকি ফার্স্ট অর্ডার রিয়াকশন বা প্রথম ক্রমের বিক্রিয়া। দেখো এর আমরা যদি এবার উদাহরণ দেখি, এর উদাহরণ কি হবে না, দেখো এর উদাহরণ হতে পারে কি 2N2O5 গ্যাস, এটা বিয়োজিত হয়ে 4NO2 গ্যাস তৈরি করে প্লাস অক্সিজেন গ্যাস তৈরি করে। দেখো এখান থেকে যদি আমরা এর হার সমীকরণটা লিখি, এর রেট সমান কি হবে, তাহলে এর রেট সমান হবে KN2O5 এক হবে। কারণ কি, কারণ এটা ফার্স্ট অর্ডার রিয়াকশান, তাই কি ওখানে এক হবে। আরও একটা উদাহরণ যদি দেখি তাহলে 2H2O2 গ্যাস, এটা এখান থেকে কি H2O প্লাস O2 গ্যাস। দেখো এটা একটা ফার্স্ট অর্ডার রিয়াকশান, তাহলে এর ক্ষেত্রে রেট কে সমান কি হবে H2O2 এর মাথায় এক হবে। তাহলে দেখো সবসময় কিন্তু এই কোফিসিয়েন্টের সাথে কিন্তু ক্রমের কোনো সম্পর্ক নেই, তাহলে সমান হতেও পারে নাও পারে, যেটা আমরা শূন্য ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে দেখলাম, আবার প্রথম ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রেও। দেখো কোফিসিয়েন্ট এখানে কিন্তু আছে 2, এখানেও আছে 2, কিন্তু এখানে হয়েছে 1, এখানেও হয়েছে 1। তাই এটা কিন্তু সবসময় জরুরি নয় যে সামনে যে কোফিসিয়েন্টটা আছে সেটাই সবসময় পাওয়ারে যাবে। তাই তো ক্রম একটা পরীক্ষালব্ধ রাশি, আমরা দেখেই বলতে পারি না এই বিক্রিয়ার ক্রমটা কি হবে। তাহলে দেখো রেট এটা, তাহলে দেখো এখান থেকে এবার যদি আমরা কে এর একক দেখি, কে এর একক প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে কি দেখেছিলাম না, মোল কি না, প্রথমে দেখেছিলাম 1 মাইনাস এন লিটার n মাইনাস 1 সেকেন্ড ইনভার্স, এটাই আমরা বের করেছিলাম। তাহলে দেখো প্রথম ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে কি n সমান 1, তাহলে আমরা যদি এবার এখানে n সমান 1 বসাই তাহলে 1 মাইনাস 1 সেকেন্ড ইনভার্স। তাহলে দেখো 1 মাইনাস 1 কি 0 হয়ে গেল, তাহলে কি মোল টু দি পাওয়ার 0 লিটার টু দি পাওয়ার 0 সেকেন্ড ইনভার্স। দেখো সামথিং টু দি পাওয়ার 0 মানে সেটা কি এক হয়, তাহলে এটাও এক এটাও এক, তাহলে এটা কি হলো সেকেন্ড ইনভার্স, তাহলে এককটা কি হলো সেকেন্ড ইনভার্স। তাহলে আমরা কি বলতে পারি যে প্রথম ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে হার ধ্রুবক কে এর একক কি সেকেন্ড ইনভার্স। দেখো তাহলে এরপর আসছে দ্বিতীয় ক্রমের বিক্রিয়া, দ্বিতীয় ক্রমের বিক্রিয়া বাকি সেকেন্ড অর্ডার রিয়াকশন। দেখো দ্বিতীয় ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে, দেখো দ্বিতীয় ক্রমের বিক্রিয়ার একটা উদাহরণ হলো NO গ্যাস ওজোন গ্যাসের সাথে বিক্রিয়া করে NO2 গ্যাস নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন গ্যাস উৎপন্ন করে। তাহলে এখান থেকে যদি আমি রেট লিখি, রেট সমান কি হবে কে NO আর O3। দেখো এটা দ্বিতীয় ক্রমের বিক্রিয়া, তাই কি এর সাপেক্ষে 1 আর এর সাপেক্ষে 1, তাহলে এর টোটাল হচ্ছে অর্ডার কত 1 প্লাস 1 সমান 2। দেখো এর ক্ষেত্রে এর আগে 1 ছিল, এর আগে 1 ছিল, এখানে 1 হয়েছে, এখানে 1 হয়েছে। তাহলে দেখো কোনো কোনো ক্ষেত্রে একই হচ্ছে, কোফিসিয়েন্টটাই পাওয়ারে বা ঘাতে কি রয়েছে, আবার কোনো কোনো ক্ষেত্রে থাকছে না। তাহলে এর ক্ষেত্রে রয়েছে, এর ক্ষেত্রে মিলে গেছে, এর ক্ষেত্রে অর্ডার 2,
এটা তো আমরা জানি এটা সেকেন্ড অর্ডার রিয়াকশান, তাই আমি এখানে উদাহরণ হিসেবে দিয়েছি। তো এর ক্ষেত্রে দুটো মিলে গেছে, কোএফিসিয়েন্টগুলোই পাওয়ারে গেছে। তাহলে দেখো এটা দ্বিতীয় ক্রমের বিক্রিয়া। তাহলে এর ক্ষেত্রে যদি আবার আমরা কে এর একক দেখি, মানে হার ধ্রুবকের একক দ্বিতীয় ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে, তাহলে যদি আবার লিখি তাহলে কি মোল 1 মাইনাস এন, লিটার n মাইনাস 1 সেকেন্ড ইনভার্স। এবার এর ক্ষেত্রে কি n সমান 2, এটা সেকেন্ড অর্ডার রিয়াকশন, তাহলে এটা কি মোল 1 মাইনাস 2 লিটার 2 মাইনাস 1 সেকেন্ড ইনভার্স। তাহলে কি মোল ইনভার্স লিটার 1 সেকেন্ড ইনভার্স। তাহলে এটাকে লিটার মোল ইনভার্স সেকেন্ড ইনভার্স বলা যায়। তাহলে সেকেন্ড অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে কি হলো, সেকেন্ড অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে এটাই হার ধ্রুবকের একক। তাহলে দেখো এবার লাস্ট কি দেখব, লাস্ট দেখব আমরা তৃতীয় ক্রমের বিক্রিয়া। তৃতীয় ক্রমের বিক্রিয়া বা কি থার্ড অর্ডার রিয়াকশন, থার্ড অর্ডার রিয়াকশন। তাহলে দেখো তৃতীয় ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে না, দেখো তৃতীয় ক্রমের বিক্রিয়া এর একটা উদাহরণ হলো 2NO গ্যাস প্লাস কি হাইড্রোজেন গ্যাসের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন গ্যাস প্লাস জল উৎপন্ন করে, এটা একটা থার্ড অর্ডার রিয়াকশন। তাহলে দেখো এটা যদি আমরা জানি একটা থার্ড অর্ডার রিয়াকশন, তাহলে এর রেট সমান কি হবে, কে NO আর H2 এর সাপেক্ষে 2 এর সাপেক্ষে 1 হয়। তাহলে টোটাল অর্ডার, তবেই তো টোটাল অর্ডার কি হবে, টোটাল অর্ডার সমান 2 প্লাস 1 সমান 3। আচ্ছা দেখো যখন বলবে এই বিক্রিয়াটার ক্রম কত যদি জিজ্ঞেস করে তোমায়, তাহলে কি বলবে, তাহলে যতগুলো বিক্রিয়ক পদার্থ রয়েছে সেই বিক্রিয়ক পদার্থগুলোর যে গাঢ়ত্বের ঘাতে যেগুলো রয়েছে সেগুলোর যোগফলটাই হচ্ছে টোটাল অর্ডার। কিন্তু এখানে যদি প্রশ্ন করে যে হাইড্রোজেনের সাপেক্ষে এই বিক্রিয়াটার অর্ডার কত, তাহলে কি বলবে আনসার, যখন বলবে হাইড্রোজেনের সাপেক্ষে তখন হবে 1, যখন একটা বিক্রিয়ার শুধু অর্ডার বলবে এর অর্ডার কত তখন পুরো টোটাল অর্ডার হবে। কিন্তু কখনো কখনো এক একটা বিক্রিয়ক পদার্থের সাপেক্ষে অর্ডার বলতে বলে, যেমন ধরো এখানে যদি বলে নাইট্রিক অ্যাসিডের সাপেক্ষে অর্ডার কত, তখন নাইট্রিক অক্সাইডের সাপেক্ষে তখন অর্ডার এনওর সাপেক্ষে 2 হবে। আর যদি বলে হাইড্রোজেনের সাপেক্ষে অর্ডার কত তখন হবে 1। আর যদি বলে বিক্রিয়ার সামগ্রিক ক্রম অর্থাৎ যে টোটাল ওভারঅল অর্ডার কত তখন হবে 3। তাহলে দেখো অর্ডার 3। তাহলে এবার এর ক্ষেত্রে যদি আমরা কে এর একক দেখি, কে এর একক, তাহলে আমরা কি জানতাম, মোল 1 মাইনাস এন, মোল 1 মাইনাস এন, তারপর লিটার n মাইনাস 1 সেকেন্ড ইনভার্স। এবার এর ক্ষেত্রে কি n সমান 3, তাহলে মোল 1 মাইনাস 3 লিটার 3 মাইনাস 1 সেকেন্ড ইনভার্স, মানে কি মোল মাইনাস 2 লিটার 2 সেকেন্ড ইনভার্স। তাহলে দেখো প্রথম দ্বিতীয় তৃতীয় সব বিক্রিয়াগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা কে এর এককটা দেখে নিলাম কি কি হয়, আর প্রত্যেকটা অর্ডারের কিন্তু একটা করে উদাহরণও আমরা দেখলাম। বিশেষ করে প্রথম ক্রমের বিক্রিয়া আর শূন্য ক্রমের বিক্রিয়া কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট। এর সম্বন্ধে ডিটেলসে আমরা এর পরের লেকচারে হয়তো পড়ব, বা এই লেকচারে দেখি যদি সেটা করা যায় তো ডিটেলে পড়ব। তার মধ্যে আজকে এখন শুধু আমরা এই দুটো বিক্রিয়ার সম্বন্ধে একটু ধারণা নিয়ে রাখলাম, আর আমরা তার একটা করে উদাহরণ দেখলাম, আর আমরা কি প্রতিটা ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে আমরা হার ধ্রুবক কে এর এককটা দেখে নিলাম। দেখো এর ওপরে একটা কোশ্চেন আছে, এর ওপরে যদি একটা কোশ্চেন দিই, কোশ্চেনটা কেমন, কোশ্চেনটা এমন যে একটি বিক্রিয়ার হার ধ্রুবক, একটি বিক্রিয়ার হার ধ্রুবক ধরো দিলাম 2.8 ইন্টু 10⁻⁻⁴ মোল মাইনাস হাফ লিটার হাফ সেকেন্ড ইনভার্স। তাহলে বিক্রিয়ার অর্ডার কত, তাহলে দেখো কি বললাম, কোশ্চেনটা কি বোঝা গেল, কোশ্চেনটা বললাম যে
একটা বিক্রিয়ার হার ধ্রুবক দেওয়া রয়েছে, তার অর্ডার জানতে চেয়েছে। দেখো আমরা একটু আগেই দেখলাম যে বিভিন্ন অর্ডারের বিক্রিয়ার ক্ষেত্রে হার ধ্রুবক বিভিন্ন হয়, তাহলে তার এককটা তাহলে বিভিন্ন হয়, তার হার ধ্রুবকের এককটা। তাহলে এখানে তুমি অর্ডার কিভাবে জানবে? এখানে তো তোমাকে বিক্রিয়াটা দিয়েও দেয়নি, তাহলে তুমি অর্ডার কি করে জানবে? তাহলে এখানে তোমাকে অর্ডারটা জানার জন্য এই বিক্রিয়ার যে হার ধ্রুবক তার এককটা দেখতে হবে, এই এককের সাহায্যেই তুমি অর্ডারটা বুঝতে পারবে। তাহলে দেখো আমরা কি দেখেছিলাম, জেনারেলটা এন অর্ডারের ক্ষেত্রে মোল 1 - n লিটার n-1 সেকেন্ড ইনভার্স। এখানে কি দিয়ে রেখেছে, মোল -½ লিটার +½ সেকেন্ড ইনভার্স। দেখো এখানেও সেকেন্ড ইনভার্স, এখানেও সেকেন্ড ইনভার্স। এখানে এনটা কি, এখানে এনটাই হলো বিক্রিয়ার অর্ডার। যদি এনের মান বের করতে পারি তাহলে সেটাই হবে বিক্রিয়ার অর্ডার। এখানে অর্ডার জানতে চেয়েছে। তাহলে দেখো এটা সেম, এটা সেম। তাহলে এই দুটো থেকে যদি আমরা এদের দুজনকে কম্পেয়ার করি, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, n-1 সমান হাফ। তাহলে এখান থেকে n সমান কি, হাফ প্লাস 1 সমান কি 3/2, n সমান 3/2। তাহলে দেখো এখান থেকে কি বোঝা যাচ্ছে যে বিক্রিয়ার অর্ডার কত, 3/2। তাহলে দেখো এইভাবে কিন্তু কখনো কখনো, দেখো এখানে কিন্তু এই সংখ্যাটার কোনো কাজ নেই, এটা ভয় দেখানোর জন্য দিয়েছে। এই সংখ্যাটার কোনো কাজ নেই, আমাদের দরকার শুধু কি এর এককটা, কারণ এর একক থেকেই তো আমরা অর্ডারটা জানতে পারবো। তাহলে দেখো এরকম কিন্তু তোমাদের কোশ্চেন আসতে পারে, অর্ডারটা জানতে চাইলো, আবার কখনো কখনো অর্ডার দিয়ে একক জানতে চাইতে পারে, কখনো কখনো এরকম ব্যাকে এককটা দিয়ে কিন্তু অর্ডারও জানতে চাইতে পারে। তাই দুরকমভাবে কিন্তু আমাদের প্রিপেয়ার্ড থাকতে হবে। তাহলে দেখো এর ক্ষেত্রে কিন্তু আমাদের অর্ডারটা 3/2 হলো। দেখো এই ক্রমটা আরও ভালোভাবে বোঝার জন্য দেখো এখানে আমি একটা প্রবলেম নিয়েছি। এই ধরনের প্রবলেম কিন্তু তোমরা যেই বই ফলো করো না কেন অনেক পাবে। তো এই প্রবলেমটা কিভাবে সলিউশনটা হচ্ছে এটা তোমরা মন দিয়ে দেখো, দেখবে এরপর তোমাদের বইয়ে এরকম যে টাইপেরই প্রবলেম দেওয়া থাক না কেন তোমরা কিন্তু অবশ্যই সেটা করতে পারবে। তাহলে দেখো এখানে কি বলতে চেয়েছে, আর এখানে চেয়েছেটাই বা কি, আমাদেরকে কি বের করতে হবে। দেখো এখানে এটা দিয়ে রেখেছে কোশ্চেনে, আর আমাদেরকে বলতে বলেছে কি, যে এই বিক্রিয়ার অর্ডার বলো কত, আর এই বিক্রিয়ার হার সমীকরণ বলো কি হবে। এই বিক্রিয়ার হার সমীকরণ বলতে বলেছে, আর এই বিক্রিয়ার অর্ডার বলতে বলেছে। তাহলে দেখো বিক্রিয়াটা কি দিয়েছে না, 2NO গ্যাস ক্লোরিন গ্যাসের সাথে বিক্রিয়া করে NOCl গ্যাস তৈরি করছে, এটা বিক্রিয়াটা। দেখো এখান থেকে তাহলে আমরা এর হার সমীকরণটা লিখতে পারি। আমরা কি লিখতে পারি, বিক্রিয়া হার R সমান বিক্রিয়ক পদার্থ কে রয়েছে NO, আর কে রয়েছে Cl2। তাহলে ধরি NOর সাপেক্ষে বিক্রিয়াটার অর্ডার X আর Cl2 সাপেক্ষে বিক্রিয়াটার অর্ডার Y। দেখো এখানে কিন্তু NOর আগে 2 আছে বলে আমরা এখানে 2 বসিয়ে দিতে পারি না, আর Cl2-র আগে কিছু নেই, 1 আছে, এখানে কিন্তু 1 বসিয়ে দিতে পারি না। তার কারণ কি, তার কারণ আমি অনেকবার বলেছি এর আগে, যে ক্রম কিন্তু পরীক্ষালব্ধ রাশি, সবসময় কিন্তু সেটা কোএফিসিয়েন্টের সাথে এর পাওয়ারে যেটা থাকবে সেটা এর কোএফিসিয়েন্টের সাথে সমান হবে এমন কিন্তু কোনো কথা নেই, হতেও পারে নাও পারে, এটা আমাদেরকে এক্সপেরিমেন্ট করে বের করতে হবে। তাহলে এটা যদি এতই সোজা হবে তাহলে এখানে আমাদের অর্ডার কেন জানতে চেয়েছে, অর্ডারটাই তো আমাদের বের করতে হবে। তাহলে আমরা ধরে নিলাম যে NOর সাপেক্ষে বিক্রিয়ার অর্ডার X আর ক্লোরিনের সাপেক্ষে বিক্রিয়ার অর্ডার Y। এবার আমরা বের করব যে অর্ডারটা তাহলে কি হচ্ছে, X এর মান Y এর মান যদি আমরা বের করতে পারি তাহলেই তো এই বিক্রিয়ার ওভারঅল অর্ডার কত, X + Y, তখন আমরা অর্ডারটা বের করতে পারবো। তাহলে দেখো এখানে এবার তাহলে কিরম হবে বিক্রিয়া হার, এটা দেখো বিক্রিয়া হার এখানে 3টে এক্সপেরিমেন্ট দেওয়া রয়েছে। প্রথম এক্সপেরিমেন্টে কি হয়েছে না, যখন NOর গাঢ়ত্ব 0.01, Cl2-র গাঢ়ত্ব 0.02 তখন রেট এটা হয়েছে। যখন NOর গাঢ়ত্ব 0.03, Cl2-র গাঢ়ত্ব 0.02 তখন বিক্রিয়ার হার এটা। যখন NOর গাঢ়ত্ব 0.03, Cl2-র গাঢ়ত্ব 0.04 তখন বিক্রিয়া হার এটা। তাহলে দেখো প্রত্যেকের ক্ষেত্রে বিক্রিয়া হারগুলো কি আলাদা আলাদা। তাহলে আমরা এই 3টেই শুধু লিখবো এখানে, এই 3টে ইকুয়েশন আমরা ইকুয়েশন আকারে লিখবো। কীরকম, তাহলে বিক্রিয়া হার
2.4 ইন্টু 10⁴ কখন? যখন এনোর গাঢ়ত্ব 0.01 এক্স, Cl2 গাঢ়ত্ব কি 0.02 ওয়াই। এটা 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। আবার বিক্রিয়া হার 2.16 ইন্টু 10⁻³ তখন কি এনোর গাঢ়ত্ব দেখো 0.03 তার হোল এক্স, আর তখন Cl2 গাঢ়ত্ব 0.02 তার হোল ওয়াই। এটাকে 2 নম্বর দিয়ে দিলাম। আবার যখন বিক্রিয়া হার 4.32 ইন্টু 10⁻³ তখন দেখো এনোর গাঢ়ত্ব 0.03 এক্স, Cl2 গাঢ়ত্ব 0.04 ওয়াই। এটা তো 3 নম্বর সমীকরণ। দেখো এবার এই 3টে সমীকরণ দিয়েই কিন্তু আমাদেরকে এক্স আর ওয়াইয়ের মানটা বের করতে হবে। তাহলে দেখো আমি যদি সিম্পলি, তাহলে দেখো তোমরা এবার কি দেখবে, এই 3টে ইকুয়েশন লেখার পর তোমরা দেখবে কখনো তোমাদেরকে ওয়াইটা কাটাতে হবে দিয়ে এক্সের মান বের করতে হবে, কখনো এক্সটা কাটাতে হবে ওয়াইয়ের মান বের করতে হবে। তাহলে দেখো এই দুটো সমীকরণ যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি, এখানেও 0.02 এর হোল ওয়াই, এখানেও 0.02 এর হোল ওয়াই। তাহলে যদি আমি 1/2 বা 2/1 করে দিই তাহলে এটা কেটে যাবে, তখন কি শুধু এক্সট্রা পড়ে থাকবে। দেখো আমি তাহলে কি করছি না, আমি 1/2 করে দিলাম। 1/2 যদি আমি 1/2 করে দিই তাহলে কি হবে, 2.4 ইন্টু 10⁴ সমান 0.01 এর এক্স, 0.02 এর ওয়াই বাই এখানে কি হবে 2.16, এটা 10⁻³ সমানটা ধরো মাঝে রয়েছে, বাই এখানে কি হবে 0.03 এর এক্স, 0.02 এর ওয়াই। তাহলে দেখো এটা কেটে গেল, ওপর নিচ কেটে গেল, তাহলে শুধু এবার এক্সের এটা পড়ে রইল। দেখো 0.01 0.03 দুদিক থেকেই আমরা দশমিক তুলে দিতে পারি, দুটোর পাওয়ারে কি এক্স রয়েছে, তাহলে আমরা লিখতে পারি 2.4 ইন্টু 10⁻⁴, এই 10টাকে ওপরে তুলে দিই তাহলে +3 বাই কি 2.16 সমান আমরা লিখতে পারি 0.01 বাই 0.03 এর হোলস এক্স। ঠিক, তাহলে দেখো এখান থেকে আমরা কি দেখছি 2.4 বাই 2.16 ইন্টু 10⁻⁻1 সমান দশমিক আমরা তুলে দিই তাহলে 1/3 এটার হোল এক্স। দেখো এবার 10⁻⁻1 মানে কি 1-এর 10, তাহলে আমরা 10টাকে নিচে গুণ করে দিলে 2.4 বাই কি হবে 21.6 এটা হবে সমান কি 1/3 এর এক্স। এবার দেখো যদি 2.4কে আমরা 9 দিয়ে গুণ করি তখন কিন্তু এটা হবে, মানে এটা সমান এটা হবে 1/9 সমান হবে 1/3 এর এক্স। তাহলে 1/9 মানে কি 1/3 এর হোল স্কোয়ার সমান কি 1/3 এর এক্স। তাহলে দেখো এখানে আসলে ব্যাপারটা তাহলে কি হলো, 1/3 এর হোল স্কোয়ার সমান 1/3 এর এক্স। তাহলে এখান থেকে আমরা বলতে পারি অতএব এক্স সমান 2। দেখো এখান থেকে আমরা এক্স এর মান পেয়ে গেলাম। এবার আমরা কি বার করব, এবার আমরা ওয়াই এর মান বের করব। তাহলে দেখো ওয়াই এর মান কখন বেরোবে, তাহলে ওয়াই এর মান বের করার জন্য আমাকে এবার এই এক্স টার্ম, এই যে এক্স টার্ম এটাকে আমাকে তাহলে কাটাতে হবে। তাহলে দেখো যদি আমরা 2 আর 3 সমীকরণ ভালো করে লক্ষ্য করি, এদের ক্ষেত্রে কিন্তু এখানেও 0.03 এর হোল এক্স আর এখানেও হোল এক্স, তাহলে এই দুটো তখন কেটে যাবে। তাহলে হয় আমরা কি করব 2/3, নাহলে করবো 3/2, একই ব্যাপার। করলে কি হবে এটা কেটে যাবে, তখন আমরা এই দুটো সংখ্যার সাহায্যে আমরা এই ওয়াইটা বের করতে পারবো। তাহলে দেখো এবার দেখো কি হবে, তাহলে আমরা করছি 1/, দেখো আমরা করছি 3/2, 3/2 করে পাই, 3/2 করে পাই, 3/2 করছি। তাহলে 4.32 ইন্টু 10⁻³ বাই 2.16 ইন্টু 10⁻³ সমান ওপরে ছিল
কে ইন্টু 0.03 এর হচ্ছে এক্স, আর 0.04 এর হচ্ছে ওয়াই, বাই এখানে ছিল কে 0.03 এর এক্স, 0.02 এর ওয়াই। তাহলে দেখো এই দুটো কেটে গেল, কে তো কেটেই গেল। দেখো এটা যদি আমরা, এটা কেটে গেল, তাহলে দেখো এখানে 2টোর আগে দশমিক, এখানে 2টোর আগে দশমিক আমরা তুলে দিতে পারি। তাহলে দেখো 216কে 2 দিয়ে গুণ করলে কি হয় 432। তাহলে এটা কি 2 সমান এখানে কি রয়েছে 0.04 বাই 0.02 হোল ওয়াই। এটা আমরা একসাথে এভাবে লিখতেই পারি, কারণ এর পাওয়ারে ওয়াই, এর পাওয়ারে ওয়াই। তাহলে দেখো 2 সমান এটা কি 2 2 এ 4, 2 টু দি পাওয়ার ওয়াই, মানে কি 2 টু দি পাওয়ার 1 সমান 2 টু দি পাওয়ার ওয়াই। তাহলে কি ওয়াই সমান 1। তাহলে দেখো আমরা এক্স এর আর ওয়াই এর মান কিন্তু পেয়ে গেলাম। এক্স এর মান কত পেয়েছিলাম 2, ওয়াই এর মান পেলাম 1। তাহলে এবার যদি আমরা হার সমীকরণ লিখি, আর সমান কে NO2 আর Cl2 1। তাহলে দেখো আমরা হার সমীকরণটা পেয়ে গেলাম, মানে একটা আনসার আমাদের ডান। তাহলে আর একটা কি বাকি রয়েছে না, ক্রম। তাহলে ওভারঅল অর্ডার বিক্রিয়াটার কি হবে 2 + 1 সমান 3। তাহলে দেখো বোঝা গেল যে বিক্রিয়ার ক্রমটা তাহলে আমরা কিভাবে পেলাম। তাহলে দেখো তোমরা কিন্তু দেখবে এরকম প্রবলেম তোমাদের পরীক্ষায় আসতে পারে, আর তোমাদের বই দেখবে অনেক এই ধরনের প্রবলেম দেওয়া রয়েছে এভাবে ছক করে বিভিন্ন এক্সপেরিমেন্ট দিয়ে। তাহলে সেই প্রবলেমগুলো কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে করবে। দেখো তাহলে এটা ক্রম, তাহলে এই দুটো এই প্রবলেমটায় তোমাদের ক্রমের ধারণাটা নিশ্চয়ই আরও ভালোভাবে তোমাদের কাছে মানে স্পষ্ট হলো। দেখো এবার কি আমরা প্রথম ক্রম, দ্বিতীয় ক্রম, শূন্য ক্রম এই বিক্রিয়াগুলোর সম্বন্ধে কিন্তু ডিটেলসে জানব। তার আগে আমরা একটা টপিক দেখব, সেটা কি না সেটা হলো আণবিকতা। তাহলে দেখো এর পরের টপিকটা তাহলে কি বললাম, আণবিকতা বা কি মলিকুলারিটি। দেখো আণবিকতাটা কি না কোনো একটি বিক্রিয়া সংঘটিত হলে সর্বনিম্ন যত অণু, পরমাণু বা আয়ন অংশগ্রহণ করে সেই মোট সংখ্যাকে ওই বিক্রিয়ার আণবিকতা বলে। মানে ধরো কোনো একটা রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হচ্ছে, তাতে যত সংখ্যক অণু, পরমাণু বা আয়ন অংশগ্রহণ করছে সেই সংখ্যার সমষ্টিটাই হলো ওই বিক্রিয়ার আণবিকতা। দেখো ক্রমের যেমন আমরা কয়েকটা বৈশিষ্ট্য দেখেছিলাম, যে ক্রম হলো পরীক্ষালব্ধ রাশি। কোনো একটা বিক্রিয়াকে দেখে আমরা বলতে পারি না যে এর ক্রম কি হবে। আর কি না ক্রম ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, আর কি না পূর্ণ সংখ্যা হতে পারে, ভগ্নাংশ হতে পারে। তেমন আণবিকতারও কিছু বৈশিষ্ট্য রয়েছে। সেগুলো কি কি না আণবিকতা দেখো আণবিকতা কিন্তু ক্রমের একদম উল্টো বৈশিষ্ট্যগুলো রয়েছে। ক্রম আমরা কি দেখেছিলাম, ক্রম দেখেছিলাম যে সেটা পরীক্ষালব্ধ রাশি। আর আণবিকতা হলো সেটা পরীক্ষালব্ধ, এটা হলো তাত্ত্বিক রাশি, মানে এটা থিওরিটিক্যাল, আর ক্রম ছিল প্র্যাকটিক্যাল, এটা থিওরিটিক্যাল। আরও আণবিকতার সম্বন্ধে কি জানি, আণবিকতা কিন্তু ক্রমের মতো কখনোই ঋণাত্মক হবে না, ঋণাত্মক, ভগ্নাংশ এরকম হবে না। আণবিকতা সর্বদা ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে। কেন? আচ্ছা আণবিকতা কেন সবসময় ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে? দেখো আণবিকতা মানে কি বললাম, যে কোনো একটা বিক্রিয়াতে সর্বনিম্ন যত সংখ্যক অণু, পরমাণু বা আয়ন অংশগ্রহণ করে প্রোডাক্ট তৈরি করছে। তাহলে কখনো কি আমরা বলতে পারি যে এই বিক্রিয়াটাতে 1/2 সংখ্যক অণু অংশগ্রহণ করেছে, এরকম কি বলা যায়? বা কখনো কি বলবো যে -1 অণু অংশগ্রহণ করেছে? নিশ্চয়ই না। হয় একটা অণু অংশগ্রহণ করবে, না হয় একটা পরমাণু, দুটো অণু, দুটো পরমাণু, দুটো আয়ন, সবসময় পূর্ণ সংখ্যা হবে সেটা। তাই আণবিকতা সর্বদাই কি ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর কি না আর হলো আণবিকতা যে কোনো মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে
মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে নির্ণয় করা হয়। আণবিকতা যে কোনো মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে নির্ণয় করা হয়, কিন্তু জটিল বিক্রিয়ার ক্ষেত্রে নির্ণয় করা যায় না। কিন্তু জটিল বিক্রিয়ার ক্ষেত্রে নির্ণয় করা যায় না। আণবিকতা যে কোনো মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে নির্ণয় করা হয়, কিন্তু জটিল বিক্রিয়ার ক্ষেত্রে নির্ণয় করা যায় না। মৌলিক বিক্রিয়া মানে হলো কি এক ধাপ বিশিষ্ট বিক্রিয়া, তো জটিল বিক্রিয়ার ক্ষেত্রে নির্ণয় করা যায় না, যেগুলো বহু ধাপ বিশিষ্ট বিক্রিয়া হয়। আর কি যেটা বললাম যে আণবিকতা কখনোই ভগ্নাংশ বা নেগেটিভ হতে পারে না। তাহলে দেখো এই কটাই হলো কি আণবিকতার বৈশিষ্ট্য। তো দেখো আণবিকতা তাহলে যদি এবার বিক্রিয়া দিয়ে কয়েকটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝি, যে N2 গ্যাস প্লাস হাইড্রোজেন গ্যাস, এখান থেকে কি তৈরি হয়? এখান থেকে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয় 2NH3। তাহলে দেখো এই বিক্রিয়ার আণবিকতা কি হবে? এটা একটা এক ধাপ বিশিষ্ট বিক্রিয়া, মৌলিক বিক্রিয়া, আমরা এর ক্ষেত্রে আণবিকতা নির্ণয় করতেই পারি। দেখো এখানে কি একটা নাইট্রোজেন গ্যাস রয়েছে, কিছু নেই এর সামনে, মানে কি 1, আর এখানে দেখো 3H2 মানে 3টে রয়েছে, এখানে 3 অণু H2 গ্যাস রয়েছে, তাই কি এখানে আণবিকতা কি 3 + 1 = 4। তাহলে এটাই হলো আণবিকতা। এরপর যদি 2SO2 গ্যাস এর সাথে যদি অক্সিজেন গ্যাসের বিক্রিয়ায় 2SO3 গ্যাস তৈরি হয়, তাহলে এখানে আণবিকতা কি হবে? এখানে আণবিকতা সমান হবে, দেখো এখানে O2 সামনে কিছু নেই, মানে কি 1 আছে, তাহলে 1 অণু O2 গ্যাস আর কি 2 অণু SO2, তাহলে এখানে আণবিকতা 2 + 1 = 3। তাহলে দেখো এটাই হলো আণবিকতা। দেখো তোমরা তো তাহলে বলবে ক্রমও তো এরকমই ছিল, ক্রমও তো তার আগে যেটা ছিল সেই কোএফিসিয়েন্টটা তাদের গাঢ়ত্বের ঘাতে যেত, আর তাদের যোগফলটাই ছিল ক্রম, তাহলে তো ক্রম আর আণবিকতা একই হয়ে গেল। কিন্তু না, দেখো ক্রম আর আণবিকতা কিন্তু একই নয়। এখান থেকে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে, সেটা কি না ক্রম ও আণবিকতা যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে কি সবসময় সমান হয়? কি সবসময় সমান হয়? ব্যাখ্যা করো। দেখো তাহলে এখান থেকেই তোমাদের মনে প্রশ্ন আসবে, তাহলে একটা বিক্রিয়ার ক্ষেত্রে ক্রম আর আণবিকতা কি তাহলে একই? দেখো তার জন্যই এই প্রশ্ন, যে ক্রম ও আণবিকতা কি যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে সবসময় সমান হয়, তার ব্যাখ্যা করতে বলেছে। দেখো তার ব্যাখ্যাটা আমি লিখে নিই। দেখো ব্যাখ্যাটা কি না, দেখো ক্রম ও আণবিকতা যে কোনো মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে একই হবে, কিন্তু কোনো জটিল বা শৃঙ্খল বিক্রিয়ার ক্ষেত্রে আণবিকতা কখনোই নির্ণয় করা যায় না, কিন্তু ক্রম নির্ণয় করা যায়, তাই ক্রম আর আণবিকতা একই নয়। দেখো কোনো মৌলিক বিক্রিয়া মানে কি যেগুলো এক ধাপ সম্পন্ন বিক্রিয়া, যেমন এই N2 + 3H2, এখান থেকে যে 2NH3 গ্যাস যে তৈরি হচ্ছে, এটা কিন্তু একটা মৌলিক বিক্রিয়া। এদের ক্ষেত্রে, এই ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু ক্রম ও আণবিকতা একই হবে, কিন্তু কোনো জটিল মানে যেগুলো বহুধাপ বিশিষ্ট বিক্রিয়া তাদের ক্ষেত্রে কিন্তু, বা শৃঙ্খল বিক্রিয়া তাদের ক্ষেত্রে কিন্তু আণবিকতা নির্ণয় করা যায় না তাদের ক্ষেত্রে। তাহলে সেক্ষেত্রে ক্রম নির্ণয় করা যায়, কিন্তু আণবিকতা নির্ণয় করা যায় না, তাই ক্রম ও আণবিকতা একই জিনিস নয়। যেমন দেখো এই বিক্রিয়াটাই N2 + 3H2, এখান থেকে 2NH3 গ্যাস তৈরি হচ্ছে, এটা কিন্তু মৌলিক বিক্রিয়া, এই যে বললাম এক্ষুনি আমি। এর ক্ষেত্রে তাহলে হার কি? এর ক্ষেত্রে হার R = K × N2, এর সামনে কিছু নেই, মানে 1 আছে, তাহলে পাওয়ারে 1, আর কি H2 এর পাওয়ারে 3, এটাই এর হার। তাহলে দেখো এখানে আমরা ক্রম সমান বলতে পারি কি 3 + 1 = 4, আর এর ক্ষেত্রে ক্রম যেমন 4,
তেমন এর ক্ষেত্রে আণবিকতাও সমান কি 3+1 সমান 4, কারণ কি দেখেছিলাম N2 + 3H2, সেখান থেকে 2NH3 হয়েছিল। তো তাহলে এখানে 3 অণু হাইড্রোজেন গ্যাস, 1 অণু নাইট্রোজেন, তাহলে আণবিকতাও 3+1 সমান 4। তাহলে দেখো একটা মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে ক্রম আর আণবিকতা কিন্তু একই হচ্ছে, কিন্তু কোনো জটিল বা শৃঙ্খল বিক্রিয়ার ক্ষেত্রে আণবিকতা আমরা নির্ণয় করতেই পারবো না। তাহলে সেক্ষেত্রে ক্রম আর আণবিকতা একই হওয়ার কোনো প্রশ্নই নেই। তাই ক্রম আর আণবিকতা কিন্তু আলাদা। আর তাছাড়া ক্রম আর আণবিকতার বৈশিষ্ট্যগুলো থেকেও আমরা বুঝতে পারলাম যে ক্রম আর আণবিকতা কিন্তু একই নয়। তাহলে দেখো এখান থেকেই আরও একটা প্রশ্ন দিতে পারে, সেটা কি না ক্রম ও আণবিকতার পার্থক্য লেখো। ক্রম ও আণবিকতার পার্থক্য লেখো। তাহলে দেখো ক্রম আর এদিকে দিলাম আণবিকতা। দেখো ওদের বৈশিষ্ট্যগুলো থেকেই কিন্তু তোমরা ক্রম আর আণবিকতার পার্থক্যটা লিখতে পারবে। ক্রম আর আণবিকতার পার্থক্য তাহলে কি হবে, এখানে 1 নম্বরে এখানে দিলে সংজ্ঞা, এখানে দিলে আণবিকতার সংজ্ঞা, দিয়ে 2 নম্বরে এখানে পার্থক্য তাহলে কি হবে, 2 নম্বরে ধরো এখানে দিলে ক্রম হলো কি পরীক্ষালব্ধ রাশি কে ক্রম, আর এখানে আণবিকতা কি, আণবিকতা হলো তাত্ত্বিক রাশি। দুটো তাহলে দুটো পয়েন্ট হয়ে গেল। এরপর 3 নম্বরে কি ক্রম নেগেটিভ, পজিটিভ আর কি পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সব হতে পারে। আর আণবিকতা কি, আণবিকতা সবসময় কি পজিটিভ পূর্ণ সংখ্যা হবে, নেগেটিভ আর ভগ্নাংশ কি হতে পারে না আণবিকতা। তাহলে দেখো বোঝা গেল, এইভাবেই তোমরা কি ক্রম আর আণবিকতার মধ্যে পার্থক্যটা লিখতে পারো। দেখো আর একটা জিনিস যেটা এদের মধ্যে পার্থক্য করা যায়, সেটা হলো ক্রম বিকারকের গাঢ়ত্ব, তাপমাত্রা আর চাপ পরিবর্তনের সাহায্যে ক্রম পরিবর্তন করা যায়। মানে বিকারকের কোন একটা বিক্রিয়ায় বিকারকের গাঢ়ত্ব, তার তাপমাত্রা আর ওই পরীক্ষাটা যে তাপমাত্রাতে ঘটানো হচ্ছে আর যে চাপে ঘটানো হচ্ছে, ওই চাপের ওই সমস্ত কিছুর পরিবর্তনের সাহায্যে কিন্তু ওই বিক্রিয়ার ক্রমের পরিবর্তন করা যায়। আর আণবিকতা সবসময় নির্দিষ্ট থাকবে। তাহলে ক্রম আর আণবিকতা তাহলে বোঝা গেল। তাহলে ক্রম আর আণবিকতার পার্থক্য তাহলে তোমরা এভাবে লিখতে পারবে। দেখো তাহলে আজকে এতটা পর্যন্তই থাক। এর পরের লেকচারে আমরা কি পড়বো, এর পরের লেকচারে আমরা বিভিন্ন যে ক্রমের বিক্রিয়াগুলো রয়েছে, শূন্য ক্রমের বিক্রিয়া, প্রথম ক্রম বিক্রিয়া, দ্বিতীয় ক্রম বিক্রিয়া, ওইগুলো সম্বন্ধে ডিটেলসে পড়বো। দেখো ওর মধ্যে শূন্য ক্রমের বিক্রিয়া আর প্রথম ক্রমের বিক্রিয়া কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওই শূন্য ক্রমের বিক্রিয়া আর প্রথম ক্রমের বিক্রিয়া এই দুটোর বিষয়ে কিন্তু আমরা ডিটেলসে পড়বো। এদের বিভিন্ন গ্রাফ রয়েছে, সেই সমস্ত কিছুগুলো আমরা নেক্সট লেকচার থেকে পড়বো। তাই আজকের লেকচারটা তোমরা মন দিয়ে দেখবে এবং এর পরের লেকচারগুলো কিন্তু তোমরা অবশ্যই অ্যাটেন্ড করবে। লেকচারটা কেমন লাগলো, সব কিছু বুঝতে পেরেছো কিনা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখার জন্য থ্যাংক ইউ।